ছিপছিপে রক্ত লাল হয়ে গেছে পুরো সাদা লেহেঙ্গা। ব্যথায় কাতরাচ্ছি আমি। এমনটা কখনো আশা করিনি। বাসর রাতে স্বামীর কাছ থেকে প্রথম উপহার হিসেবে পেয়েছি এটা। তাও গ্রহণ করে নিতে হয়েছে আমার, কারণ এইটা যে আমার নিয়তি, আমার যার কোনো উপায় নেই। কি ভেবেছিলি আমায় বিয়ে করে তুই সুখে সংসার করবি? কখনোই না। তুই জানিস তুই আমাকে বিয়ে করতে বাধ্য করিসনি, আমি তোকে বিয়ে করেছি। একদমই না। হঠাৎ করে আশিক আমার কাছে আসতে লাগলো। আমার মুখ জোরে চেপে ধরে বলল, তোকে তোর শাস্তি দেওয়ার জন্য এখানে এসেছি। এতদিন আমার ভালো রূপটা দেখেছিস, এখন দেখবি আশিক খান তোর সাথে কি কি করতে পারে। তোর জীবন আমি নরক বানিয়ে ছাড়বো। বলে ধাক্কা দিয়ে আমায় সোফায় ফেলে দিয়ে রুম থেকে চলে গেল। অপলকভাবে তাকিয়ে আছি তার যাওয়ার দিকে। কিছুক্ষণ আগে বাসর ঘরে বসে আছি আমি, কিন্তু আজ এখানে আমার থাকার কথা ছিল না। ছিল আশিকের ভালোবাসা। ভাগ্যের পরিহাসে আজ আমি এখানে। চাইনি এটা হোক। নিজের আপুনির ভালোবাসাকে কেড়ে নিতে চাইনি তো আমি। তাও কেন এগুলো ভাবছিলাম, তখন দেখি আশিক ঘরে প্রবেশ করলো। চোখ মুখ ফোলা তার। নিজের ভালোবাসার এরূপ অবস্থা দেখতে পারছি না। তাও নিয়ম অনুযায়ী বিছানা থেকে উঠে সালাম করতে লাগলাম। তখনই আশিক আমায় চড় ধাক্কা দিয়ে ড্রেসিং টেবিলের উপর ফেলে দিল। ভাইয়া কেন করছেন এমন আমার সাথে? কেন তুই বুঝতে পারছিস না? তোর শাস্তি দিচ্ছি। কি করেছি আমি? তোর মতো লোভী মেয়ে আমি জীবনেও দেখিনি। তোর জন্য আজ আমি আমার ভালোবাসাকে পাইনি। ভাইয়া এতে আমার কোনো দোষ নেই। আমার এই কথাটা যেন আশিকের সহ্য হলো না। বেতের আঘাত করেছে সে। সারা শরীর রক্তাক্ত হয়ে গিয়েছে। তাও আশিকের দয়া হলো না। একের পর এক বেতের আঘাত করে যাচ্ছে সে। কিছুক্ষণ পরে সে শান্ত হয়ে বসলো আর কথাগুলো বলল। আমি কিয়া রহমান নীলা, অনার্স প্রথম বর্ষে পড়ি। পরিবারের সবার ছোট বলে আমি সবার আদরের ছিলাম। মধ্যবিত্ত ফ্যামিলি হওয়ার পরেও বাবা আমাদের দুই বোনের কোনো চাহিদা অপূর্ণ হতে দেননি। আমার বোন নীলিমা ছিল আমার পুরো পৃথিবী। আজ আমি আমার পুরো পৃথিবীটাকে হারিয়ে ফেলেছি। আজ আমার বিয়ে হয়েছে। বিয়ে নিয়ে যে কোনো মেয়ের স্বপ্ন থাকে, কিন্তু আমার ক্ষেত্রে তা ব্যতিক্রম। আজ আমার সকল স্বপ্ন পূরণ হয়েছে ঠিকই, কিন্তু এটা হওয়ার ছিল না। আমার বিয়ে হয়েছে আমার বাবার বন্ধুর ছেলে আশিক খানের সাথে। ছোটবেলা থেকে তাকে আমি চিনি। ছোটবেলা থেকে ভালোবাসতাম তাকে, কিন্তু চাইতে পারিনি কখনো। শরীরে অসহনীয় যন্ত্রণা হচ্ছে। উঠে দাঁড়াতে পারছি না। অনেক কষ্ট হচ্ছে। সারাদিন না খাওয়ার কারণে মাথাও ঘুরাচ্ছে, সাথে পিপাসাও পেয়েছে। পায়ের উপর ভর দিয়ে আস্তে আস্তে বিছানায় উঠে বসলাম। বিছানার পাশে টেবিল থেকে পানির গ্লাস হাতে নিয়ে পানি পান করতে গেলাম। হঠাৎ আশিক ঘরে ঢুকলো। আমার সামনে এসে আমার পানির গ্লাস নিয়ে নিচে ছুঁড়ে ফেলে দিল। হঠাৎ করে এমন হওয়াতে আমি ঘাবড়ে গেলাম। আশিক বলে উঠল, এত সহজে তো না তুই আমার ভালোবাসা কেড়ে নিয়েছিস। তোর জন্য আজ আমার ভালোবাসা আমার সাথে নাই। আজ তোর জায়গায় ওর হওয়ার কথা ছিল। তোর মতো লোভী ক্যারেক্টারলেস মেয়ে আর পারেই বা কি অন্য মেয়ের ভালোবাসা কেড়ে নেওয়া ছাড়া? এমন নির্লজ্জ কি করে হয়ে গেলি তুই? নিজের বোনকে রেহাই দিলি না। নিজের বোনের ভালোবাসা কেড়ে নিতে তোর একটু গায়ে বাঁধলো না? কিভাবে পারলি এতটা নির্লজ্জ হতে? চোখ দিয়ে পানি অঝরে পড়ছে। আশিকের এক একটা কথা আমার বুকে তীরের মতো আঘাত করছে। না পারছি কিছু বলতে, না পারছি শুনতে। আশিক আমার কাছে আসতে লাগলো। এসে হাত দুটো শক্ত করে চেপে ধরে বলল, তোর জন্য আজ আমি আমার ভালোবাসাকে হারিয়েছি। তোকে তোর যোগ্য শাস্তি আমি দেব। তোর জীবন নরক করে দিব। আমার বন্দি খাঁচায় তুই হয়ে থাকবি সারা জীবন। চিন্তা করিস না, তোকে আমি কখনো ছাড়বো না। তোর জীবন নরক করার দায়িত্ব আমার। বলে ধাক্কা দিয়ে ফেলে দিল আমায়। মাথাটা খাটের সাথে বাড়ি লাগায় হালকা একটু কেটে গেল, কিন্তু আশিক তা দেখল না। তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। কেন সবসময় আমার সাথে এমন হয়? আজ আমি নিজ ভালোবাসার কাছেই ঘৃণিত। আপু, আমি চাইনি তো আমার এই অপ্রকাশিত ভালোবাসাকে পেতে, কিন্তু কেন হলো আমার সাথে এমন? আজ তুমিও আমায় ছেড়ে চলে গেলে। আমি কি করব আপু? কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লাম মাটিতে। সকালে আশিক মাত্র ঘরে ঢুকলো। ঘরের করে নিস্তেজ হয়ে পড়ে থাকা কেয়াকে দেখলো।
সকালে মিষ্টি রোদ তাতে যেন মায়াবী লাগছে। চুলগুলো খোলা, অতিরিক্ত মারে ফলে আঘাতগুলো দৃশ্যমান হয়ে আছে। মেয়েটার কষ্ট বুঝতে তার বাকি রইল না। নিজের নির্মম আচরণের প্রতি তার কোনো আক্ষেপ নেই, তার বুকে প্রতিশোধের আগুন জ্বলছে। আশিক বাথরুম থেকে এক বালতি পানি এনে কেয়ার উপর ফেলে দিল, পরে ওকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল। ফলে কেয়া আবার আঘাত পেল। কাঁচা ঘুম ভাঙার কারণে কিছুই বুঝতে পারছে না। এমনিতেই শরীরে অসহ্য যন্ত্রণা, তার উপর সারা রাত ব্যথায় ছটফট করেছে। কয়েক সেকেন্ড পর বুঝতে পারলো ওর সাথে হয়েছেটা কি। তারপর বেডের দিকে চেয়ে দেখলো আশিক ওর দিকে রাগী দৃষ্টি নিয়ে চেয়ে আছে। নবাব জাদির মতো ঘুমাচ্ছ কেন? কয়টা বাজে খেয়াল আছে? এখন কি আমাকে আপনাকে ডেকে তুলতে হবে? যত সব। কেয়ার পুরো শরীর ভিজে গেছে, শরীরে তার অসহ্য যন্ত্রণা, উঠে দাঁড়াতেও পারছে না। কি হলো, উঠছিস না কেন? ভাইয়া, আমার যে কষ্ট হচ্ছে। ন্যাকামি বাদ দিয়ে ওঠ, আমার সামনে থেকে বিদায় হ। ভাইয়া, সত্যিই পারছি না। কষ্ট হচ্ছে তোর? তুই আমাকে যে কষ্ট দিয়েছিস তার সামনে এটা কিছুই না। তোকে আরো শাস্তি, আরো কষ্ট পেতে হবে। সবে তো শুরু। কেয়া ওঠার চেষ্টা করছে কিন্তু পারছে না। এক পর্যায়ে দাঁড়িয়ে গেলেও পরে নিতে গেলে আশিক তাকে ধরে ফেললো। আচমকাই কেয়াকে কোলে তুলে বাথরুমের দিক হাঁটা শুরু করলো। কেয়া কিছুই বুঝতে পারছে না তার সাথে হচ্ছেটা কি। আশিক কেয়াকে নিয়ে বাথটাবে ফেলে দিয়ে চলে গেল। কেয়া কোনো মতে ফ্রেশ হয়ে হালকা পেস্ট কালার শাড়ি পরে এলো। রুমে এসে দেখলো আশিক নেই। কেয়া আয়নার সামনে গিয়ে নিজের ক্ষতগুলো দেখলো। হঠাৎ করে পিঠে কারো ছোঁয়াতে কেয়া কেঁপে উঠল। আয়নায় আশিকের চেহারা দেখতে পেলে আশিক আলতো স্পর্শে কেয়ার ক্ষতগুলোর উপর মলম লাগিয়ে দিল। কেয়া আশিকের আচরণ কিছুই বুঝতে পারছে না। নিজে আঘাত করে নিজেই মলম লাগাচ্ছে। মলম লাগানো শেষে আশিক শান্ত গলায় বলল, চুপচাপ রেডি হয়ে নিচে আসো। আর কেউ যদি এসব সম্পর্কে জানতে না পারে, আর যদি জানতে পারে তা তোমার জন্য ঠিক হবে না। বলে ফ্রেশ হতে চলে গেল। আমি যতটা সম্ভব নিজের ক্ষতগুলো আড়াল করে নিল। নিচে যেতেই আমার শাশুড়ি হাসি মুখে এগিয়ে এলো। তারপর নাস্তা করতে বসলো। সার্ভেন্টরা কেয়াকে খাবার সার্ভ করছে। আমার খুব ক্ষুধা পেয়েছে, কাল সারাদিন কিচ্ছু খাইনি। ফাহমিদা খান বলল, কি হয়েছে মা, খাওয়া শুরু করো, ওই তো আশিকই এসে গেছে। কেয়া তাকিয়ে দেখলো আশিক শার্টের হাতা ফোল্ড করতে করতে নিচে আসছে। কেয়া যেন আরেকবার তার প্রেমে পড়ে গেল। আশিক এসে কেয়ার পাশে বসলো। আশিক কেয়া খাওয়া শুরু করলো। হঠাৎ পায়ে প্রচন্ড ব্যথা পেল আমার। নিচে তাকিয়ে দেখি আশিক তার এক পা দিয়ে আমার পার উপর চেপে ধরেছে। পায়ে অসম্ভব ব্যথা হচ্ছে, সরাতেও পারছি না, খেতেও পারছি না ঠিক মতো। ব্যথার যন্ত্রণায় না খেয়ে দাঁড়িয়ে পড়লাম। সবাই আমার দিকে তাকিয়ে রইল। কি হলো মা, দাঁড়িয়ে পড়লে যে? খাবার কি পছন্দ হয়নি? না মা, এমন কিছু নয়, আমার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। শরীরটা যেন কেমন লাগছে। আচ্ছা যাও, রেস্ট নাও। চলে এলাম রুমে। পায়ের দিকে তাকালাম, পা লাল হয়ে গেছে। বুঝতে পারছি না আমার সাথে কি হতে চলেছে। আসতে পারি? হ্যাঁ মা, আসুন। মা, তুমি তো সবই জানো কি পরিস্থিতিতে তোমাদের বিয়ে হয়েছে। আশিক হয়তো তোমার সাথে খারাপ ব্যবহার করে। তুমি তো জানোই ও যাকে ছোটবেলা থেকে ভালোবাসতো তার বিচ্ছেদ মানতে পারেনি। আজ যেখানে তোমার আপনি নীলিমা থাকার কথা ছিল, আর সেখানে তুমি। ওর তোমাকে মেনে নিতে সময় লাগবে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। জি মা। ও আর একটা কথা, আমি আর তোমার বাবা কিছুদিনের জন্য দেশের বাইরে যাচ্ছি, আমেরিকায়। কিন্তু কেন মা? আমেরিকায় তোমার বাবার বিজনেসের একটু প্রবলেম হয়েছে, সেখানে যেতে হবে। আর আশিক এখানেরটাই সামলাবে। আর চিন্তা করো না মা, আমরা তাড়াতাড়ি চলে আসব। আজ দুপুরে ফ্লাইট। এয়ারপোর্টে আশিকের মা আশিককে ইচ্ছে মতো শাসিয়ে গেল। কেয়ার সাথে উল্টো পাল্টা আচরণ যেন না করে, ওর খেয়াল যেন রাখে। আর আমাকে বলল ফার্দার ওর সাথে খারাপ ব্যবহার করলে ফোন করে যেন জানাই। ওদের থেকে বিদায় নিয়ে চলে গেল। আশিক ড্রাইভ করছে, কেয়া পাশে বসে আছে, তবে জানালার দিকে ঘুরে বসে আছে। এক মনে বাইরে তাকিয়ে আছে। জানালার গ্লাসে স্পষ্ট দেখতে পাচ্ছে আশিক মিটমিট করে হাসছে। ব্যাপারটা কেয়ার কাছে মোটেও ভালো লাগছে না। ওর এই হাসির মধ্যে কেমন একটা রহস্য লুকিয়ে আছে। কেয়ার অনেক ভয় লাগছে। এতদিন শ্বশুর শাশুড়ি ছিল, কিন্তু এখন একা। আশিক কেয়ার চেহারার আতঙ্ক দেখতে পাচ্ছে, যা আশিকের মনে পৈশাচিক আনন্দ দিচ্ছে।
আশিক মনে মনে বলছে, ওয়েট বেবি, মাত্র তো গেম শুরু। তোমার জন্য অনেক কিছু অপেক্ষা করছে, সো বি রেডি। আশিক গাড়ি থেকে নেমেই বাড়ির ভেতরে চলে গেল। তারপর সব সার্ভেন্টকে ডাকতে শুরু করলো। 5 জন সার্ভেন্ট একসাথে এসে দাঁড়ালো। কিয়া বাড়ির ভেতরে ঢুকে সবাইকে এভাবে লাইন ধরে দাঁড়িয়ে থাকতে দেখে বিস্মিত হলো। কিয়া জিজ্ঞাসক দৃষ্টিতে আশিকের দিকে চেয়ে আছে। আশিক কিয়াকে বলল, তোমার জন্য অপেক্ষা করছি। কিয়া কৌতূহল বশত জিজ্ঞেস করেই ফেললো, সবাই এভাবে দাঁড়িয়ে আছে কেন? আশিক কিয়ার দিকে তাকিয়ে ছোট্ট করে হাসি দিয়ে সকল সার্ভেন্টদের হাতে একটা করে খাম দিয়ে বলল, তোমাদের 2 মাসের অগ্রিম স্যালারি, 2 মাস তোমাদের ছুটি। কেয়া চোখ বড় বড় করে আশিকের দিকে তাকালো। ছেলেটা কি করছে কিছুই ওর মাথায় ঢুকছে না, সব হাও হয়ে যাচ্ছে। একজন সার্ভেন্ট অবাক হয়ে জিজ্ঞেস করলো, কিন্তু স্যার কি উপলক্ষে? আশিক ধমকের সুরে বলল, সেই কৈফিয়ত তোমাদের দেব? ছুটি দিয়েছি, অগ্রিম স্যালারি দিয়েছি, আর কি চাও? ওরা কিছু না বলে চলে গেল। কেয়া আশিকের দিকে ভয়ে ভয়ে তাকাচ্ছে। তারপর কিছুটা সাহস সঞ্চার করে জিজ্ঞাসা করলো, ওদের সবাইকে ছুটি দিয়ে দিল কেন? আশিক রাফিয়ার দিকে শয়তানি হাসি দিয়ে আস্তে আস্তে কেয়ার দিকে এগিয়ে কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, ফাঁকা বাড়িতে তোমাকে খুন করে গুম করে দেব, তাই বাসা ফাঁকা করলাম। আশিকের কথা শুনে কেয়ার গলা শুকিয়ে গেল, হাত পা কাঁপতে শুরু করলো। আশিকের দিকে সন্দেহ দৃষ্টিতে চেয়ে রইল। আশিক রহস্যময় হাসি দিল। আশিক যে সমস্ত রুম লক করে দিল, তাদের বেডরুমটা বাদে। বাড়ির সব রুম লক করে আশিক কেয়ার কাছে আসতে লাগলো। এসে মুখটা চেপে ধরে বলল, তুই আমার গোলাম, দাসী আর রক্ষিতা, বিয়ে করা রক্ষিতা। আমার স্ত্রীর সম্মান পাওয়ার কোনো যোগ্যতা তোর নেই। কেয়ার চোখ দিয়ে পানি পড়ছে, কিন্তু কোনো শব্দ করছে না। ওর এখন ইচ্ছে করছে নিজেই নিজের গাল কেটে ফেলতে। আশিক কেয়াকে কাঁদতে দেখে বলল, নো নো বেবি, এখন নয়, আমার কথা শেষ করতে দাও, তারপর যত ইচ্ছা হয় কেঁদো। এই বাড়ির ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব তুমি বানাবে, এই বাড়ির সব কাজ তুই করবি। তাই তো এত কষ্ট করে সবাইকে বিদায় করলাম, তুমি বুঝো না? নাও গেট লস্ট, আমার সামনে থেকে যাও। রাতে কেয়া সবকিছু গুছিয়ে রুমের সামনে এলো, কিন্তু ঢোকার সাহস পেল না। কেমন ভয় ভয় লাগছে। কেয়া জানে আজ তার কপালে খারাপ কিছু আছে। অনিচ্ছা থাকা সত্ত্বেও অনেকটা সাহস সঞ্চার করে সুরা পরে বুকে ফু দিয়ে ভেতরে ঢুকলো। ভেতরে ঢুকে দেখলো আশিক পায়ের উপর পা তুলে ছুরি দিয়ে টি টেবিলের উপর কি যেন কাটাকাটি করছে। আশিকের হাতে ছুরি দেখে কেয়ার গলা শুকিয়ে গেল, আর ভাবছে ওনার হাতে ছুরি কেন? উনি কি সত্যি সত্যি আমাকে মারবে? এই তো তুমি এসে পড়েছো, এদিকে এসো। কেয়া বাধ্য মেয়ের মতো সামনে গিয়ে দাঁড়ালো। তারপর মাথা নিচু করে দাঁড়িয়ে ওড়নায় আঙ্গুল দিয়ে পেঁচাচ্ছে। তুমি জানো তোমার জন্য কখন থেকে অপেক্ষা করছি? শুধু আমি না, আমার এই ছুরিটাও তোমার জন্য অপেক্ষা করছে। কেয়া ভয়ে ভয়ে আশিকের দিকে তাকালো। এত ভালো ব্যবহার করার কারণ সে বুঝতে পারছে না। আশিক উঠে দাঁড়িয়ে কেয়ার গলায় ছুরি রাখলো। কেয়া শক্ত হয়ে দাঁড়িয়ে আছে, ওর মুখ দিয়ে কোনো টু শব্দ বের হচ্ছে না। মনে হচ্ছে শ্বাস নিতেও ভুলে যাচ্ছে। আশিক কেয়ার গলার চারদিকে ছুরি দিয়ে স্লাইড করছে। কেয়ার ভয়যুক্ত মুখটা দেখে প্রচুর ভালো লাগা কাজ করছে আশিকের মধ্যে। তারপর বলল, খুব ভুল করে ফেলেছিস কেয়া, খুব বড় ভুল। আমার ভালোবাসা কেড়ে নিয়ে তুই পার পাবি না, এই বলে শাস্তি তো তোকে পেতেই হবে সুইটহার্ট। কেয়া কিছু বলতে চাইছে, কিন্তু গলা দিয়ে বের হচ্ছে না। আশিক ছুরিটা গলা থেকে তুলে গালে নিয়ে গেল, তারপর গালে স্লাইড করতে লাগলো। কেয়া নড়াচড়া করছে না, মনে হচ্ছে জমে আছে। কিছুক্ষণ পরপর ঠোক গিলছে। আশিক ছুরিটা গালে স্লাইড করতে করতে বলল, তোর জন্য আমি কষ্ট পেয়েছি, আর আমাকে ঠকানোর জন্য আজীবন তোমাকে কষ্ট পেতে হবে। আজীবন, সারা জীবন আমার বন্দি খাঁচায় তুই হয়ে থাকবি। আশিক কেয়াকে ছেড়ে দিয়ে বারান্দায় গেল। বারান্দায় দাঁড়িয়ে ভাবছে, তুই আমার সাথে যা করেছো তার শাস্তি আমি তোমাকে তিলে তিলে দেব। তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেব। আমার ভিতরে যে আগুন তুমি জ্বালিয়েছ, তাতে তো আমি একা পড়ব না, তোকেও পড়তে হবে। আশিকের প্রচুর পরিমাণে সিগারেটের তৃষ্ণা পেয়েছে। পকেট থেকে একটা সিগারেট বের করে ঠোঁটে রাখলো, তারপর চিৎকার করছে। কেয়া, কেয়া। কেয়া দৌড়ে বারান্দায় যায়। আশিক মুখে সিগারেট গুজে দাঁড়িয়ে আছে। কেয়া ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, ডাকছিলেন কেন? আশিক কেয়ার দিকে তাকিয়ে বলল, নিশ্চয়ই গল্প করার জন্য নয়, লাইটার নিয়ে এসো, সিগারেট খাবো।
কিয়া লাইটার এনে হাতে দিয়ে ঘুরে চলে যাবে, তখনই আশিক ওর হাত চেপে ধরে। তোমাকে যেতে বলেছি, চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকো। কিয়া বুঝতেছে না এখানে তার কি কাজ। ও কি ওর সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাবে? কিছু করার নেই, তাই চুপচাপ দাঁড়িয়ে আছে। আশিক আকাশের দিকে তাকিয়ে সিগারেট ধরালো, আয়েশ করে সিগারেট টানছে। কিয়ার খুব অস্বস্তি হচ্ছে, খুব অস্বস্তিই না, সিগারেটের গন্ধটা নাকে বিশ্রী ভাবে আসছে। আশিক কিয়ার কোমর পেঁচিয়ে নিজের সাথে মিশিয়ে নিল। আশিকের আচমকা এই কাজে কিয়া কিছুটা ভয় পেয়ে গেল। আশিক এক হাতে কেয়াকে জড়িয়ে ধরে অন্য হাতে সিগারেট হাতে নিয়ে কেয়ার মুখ বরাবর সব ধোঁয়া ছেড়ে দিল। কেয়ার নাক মুখ দিয়ে ধোঁয়া ঢুকে গেল। কেয়া দু হাতে নাক মুখ চেপে ধরে কাশতে শুরু করলো। ধোঁয়াগুলো নাক আর মুখের ভেতর দিয়ে মনে হচ্ছে পেটের ভেতরে প্রবেশ করছে, আর পেটের ভেতরে সব ধোঁয়া একসাথে বিদ্রোহ করছে। কিয়া নাক মুখ চাপা অবস্থায় নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু আশিক ওকে ছাড়লো না। সিগারেটের জ্বলন্ত টুকরো দিয়ে কিয়ার পেটে চেপে ধরলো। সাথে সাথে কিয়া চিৎকার করে উঠল। এতে আশিক তাকে ছেড়ে দিল। আশিক কিয়াকে ছটফট করতে দেখে খুব হেসেছে। একটুতেই কষ্ট হচ্ছে জান, দেখো না আর অনেকটা বাকি আছে। কিয়া করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে আশিকের দিকে। আশিক ঘর থেকে বেরিয়ে কিচেন থেকে লবণ নিয়ে আসলো আর কেয়ার ক্ষতস্থানে লাগিয়ে দিল। কেয়া চিৎকার করে কান্না করছে। এতেও আশিকের দয়া হলো না। কেয়াকে ব্যালকনিতে একা রেখে দরজা তালা দিয়ে গেল। নিজে এসে বিছানায় শুয়ে পড়ল। কেয়া নিচে বসে পড়ল। পেটে অসহ্য যন্ত্রণা করছে। পুরনো ক্ষত না সারতেই নতুন ক্ষত। কেয়া ছোটবেলা থেকেই অন্ধকারে প্রচুর ভয় পায়। বাসায় থাকলে রাতে লাইট জ্বালিয়ে ঘুমাতো, কিন্তু এখানে কেয়া ভয়ে জড়সড় হয়ে আছে। আর তার চোখ দিয়ে টুপটুপ পানি পড়ছে আর বলছে, কেন আপনি আমায় একা এখানে রেখে গেলেন? কেন কেন তুমি চলে গেলে আমায় রেখে? আমি যে আর সহ্য করতে পারছি না। বিনা দোষে কেন আমি দোষী? কেন আপনি যে তুমি আমার গায়ে ছোটবেলা থেকে একটা আঁচড়ও তোলনি? বাবা মাও আমায় কোনোদিন বকেনি, আজ তার কি অবস্থা দেখছো আপনি? ব্যথার যন্ত্রণায় শেষ রাতের দিকে ভয়ে জড়সড় হয়ে কেয়া ঘুমিয়ে পড়লো। সকালে মিষ্টি রোদ মুখে পড়তেই আশিকের ঘুম ভাঙলো। আজ তার ঘুম ভালো হয়েছে। আশিক উঠে রেডি হয়ে নিল, কিন্তু অনেকক্ষণ হয়ে গেল সে কেয়াকে দেখতে পেল না। রাতের সব কথা মনে পড়লো। আশিক তাড়াতাড়ি যেয়ে ব্যালকনির দরজা খুললো। দেখলো কেয়া গুটি সুটি মেরে এক কোনায় দেয়ালের কোনায় ঘুমিয়ে আছে আর কাঁপছে। আশিক যেন কেয়াদের ঘুমটা সহ্য হলো না। ফ্রিজ থেকে এক বোতল ঠান্ডা পানি এনে কেয়ার মুখের উপর ছুঁড়ে মারলো। হঠাৎ করে মুখে অনেক ঠান্ডা কিছু অনুভব হয়। কেয়া ধরফরিয়ে উঠলো। উঠে দেখলো আশিক দাঁড়িয়ে আছে, আর দেখে মনে হচ্ছে অনেক রাগান্বিত। মহারানী, আর কত ঘুমাবেন? উঠতে হবে না? উঠে আমায় উদ্ধার করুন, নাকি কালকের মতো আবার আমাকে আপনাকে কোলে নিয়ে দিয়ে আসতে হবে? আর আমার ব্রেকফাস্টের ব্যবস্থা করুন। আশিকের এমন কথা শুনে কিয়া উঠার চেষ্টা করলো। না জানি তার সাথে আবার কি করে। এমনিতেই শরীর দুর্বল। কেয়া তার দুর্বল শরীরটা নিয়ে ফ্রেশ হতে গেল। ফ্রেশ হয়ে এসে কিচেনে গিয়ে মনে হচ্ছে মাজাটা খুলে চলে আসবে। খুব খারাপ লাগছে। এদিকে জ্বর আসতে চলেছে, শীতল অনুভূতি হচ্ছে। নিশ্চিত জ্বর আসবে। কেয়া কষ্ট করে রান্না করে নুডলস, কফি আর ডিমের অমলেট খাবারগুলো টেবিলে রাখতে দেখে আশিক সিঁড়ি দিয়ে নামছে। কিছু না বলে চুপচাপ খাবার রেখে পাশে দাঁড়ায় কেয়া। আশিক এসে খাবার মুখে দিয়ে রাগে টকবক করছে। কি রান্না এগুলা? আমি যেভাবে পারি ওভাবেই তো করলাম। চেক করেছিলাম, সব তো ঠিকই আছে। সব ঠিক আছে না? বলে গরম কফি আর নুডলস কেয়ার উপর ঢেলে দেয়। হঠাৎ এমন কিছু হবে তা কেয়া আশা করেনি। তবে এটা কেয়া সহ্য করতে পারলো না। কি ভেবেছেনটা কি? যা ইচ্ছে করে যাচ্ছেন, আমি সব মেনে নিচ্ছি। খাবারগুলো ঠিকই ছিল। আরে যার জন্য এত কিছু করছেন সে আপনার প্রেমিকা, কিন্তু তার আগে সে আমার বোন। আপনার মতো শয়তান জানোয়ার লোক আমি দুইটা দেখিনি। শয়তান আর জানোয়ার শুনে আশিকের মাথায় রক্ত উঠে গেল। আশিকের চোখ লাল হয়ে গেছে। এখনই কেয়াকে মেরে দিবে আশিক। কেয়া তো রাগে বলে ফেলেছে, কিন্তু এখন কি করবে? আশিক কেয়াকে ধরে এনে রুমের মধ্যে ফেলে দিল, মারতে শুরু করে। কেয়া বাঁচতে চাইছে, কিন্তু কোনো আকুতি বিনতিতে কাজ হলো না। হয়তো এবারই শেষ হবে কেয়া। বেশ সময় পর আশিক চলে যায়। জ্বর আসে কেয়ার 105 ডিগ্রি। এবার হয়তো আর বাঁচার চান্স নাই। আশিক রাতে কেয়াকে এভাবে দেখে খুব ভয় পেয়ে যায়। জ্বরে গা পুড়ে যাচ্ছে।
খাবারটা তো ঠিকই ছিল, ওকে কেন মারলাম তাহলে? কোথাও না কোথাও এবার সে অনুতপ্ত। আশিক তাড়াতাড়ি কিয়াকে কোলে তুলে নেয়, বিছানায় শোয়ায়। জ্বরে কিয়ার গা পুড়ে যাচ্ছে। আশিক কি করবে বুঝতে পারছে না। কিয়ার গায়ে তার করা আঘাতগুলো আশিকের চোখে ফুটে উঠল। মেয়েটার যে খুব কষ্ট হচ্ছে তা সে বুঝতে পারলো। আশিক মলম এনে কিয়ার ক্ষতস্থানে লাগাতে লাগলো, কিন্তু জামার তলে যে বেশি ক্ষত। বাড়ির সব মেয়েদের তো তাড়িয়ে দিয়েছে, এখন কি করবে? কি আর হবে, বউ তো, তাই আশিক কিয়ার সব ক্ষতস্থানে মলম লাগাতে হবে। তাও আশিকের কিয়ার জামা খুলতে কেমন কেমন জানি লাগছে। আশিক একটা কাপড় নিয়ে নিজের চোখ বেঁধে নিল আর কিয়ার মলম পটি করে দিল। আমার এসব করা ঠিক হয়নি, ওর সাথে হয়তো একটু বেশি করে ফেলেছি, কিন্তু কি করব, আমি যে নীলিমাকে ভালোবাসি, আর ওর জন্য নীলিমা আমার কাছে নেই। যতই ওকে দেখি আমার আরও বেশি নীলিমাকে মনে পড়ে, আর প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। কি করব আমি আল্লাহ, ওকে দেখে আমি কন্ট্রোল হারিয়ে ফেলি। আশিক কিয়ার মাথায় হাত দিয়ে দেখলো জ্বর অনেক বেড়ে গেছে। কিয়াকে তো ওষুধ খাওয়াতে হবে, তা না হলে ও সুস্থ হবে না। তাই আশিক কিয়ার জন্য খাবার আনতে গেল। কিছুক্ষণ পর আশিক কিয়ার জন্য খাবার আর ওষুধ নিয়ে আসলো। এসে দেখলো কিয়া একটু একটু হুঁশ এসেছে, আর ঘুমের মধ্যে যেন কি বিড়বিড় করছে। আশিক এসে কিয়ার পাশে বসলো। আশিক কিয়ার মুখের কাছে কান নিয়ে শুনতে চেষ্টা করে। আপু, আমাকে নিয়ে জানা, তুই, কষ্ট হয় অনেক, আমাকে মারে, কত ব্যথা তুই জানিস, মনে হয় কলিজা ছিঁড়ে ফেলছে, আমাকে নিয়ে জানা, আমি তোর কাছে আসবো। আশিক এগুলো শুনে চোখের পানি ছেড়ে দেয়। কি করছে ও এগুলো? নিজেকে বড় দোষী মনে হচ্ছে। কি করে পারলো সে এটা, একটা মেয়েকে এত কষ্ট দিতে? নিজের উপরেই নিজের রাগ লাগছে তার। না, এমনটা করবে না সে আর। আশিক দেখলো কেয়ার গায়ে কম্বল জড়ানো, তাও কাঁপছে। ওর জ্বর অনেক বেড়ে গেছে। আশিক জলপট্টি নিয়ে আসলো। আস্তে আস্তে কিয়ার মাথার উপর জলপট্টি দিল। আশিক জলপট্টি দিয়ে একটু একটু আলতো আলতো কিয়াকে ওঠায়, খুব সাবধানে, কারণ তার শরীরের কোনো বস্ত্র ছিল না। কিয়াকে জোর করে অনেক কষ্টে খাইয়ে দেয় আশিক। ওষুধ দেয়, কিন্তু এতে বিপরীত হয়। ওষুধ মুখে যেতে কিয়া আশিকের গায়ের উপর, এতে আশিকের ঘৃণা হওয়ার কথা, কিন্তু আশিকের কিয়ার উপর মায়া হয়। আশিক কিয়াকে পরিষ্কার করে দিল, আর সেই সাথে নিজেও পরিষ্কার হয়ে নিল। কিয়াকে আবার ধরে ওষুধ খাইয়ে দিল। আশিকেরও অনেক ক্লান্তি লাগছে, তাই কিয়ার কাছে গিয়ে শুয়ে পড়লো আর কিয়াকে জলপট্টি দিতে লাগলো। আশিক এক পর্যায়ে ঘুমিয়ে পড়লো কিয়ার পাশে। সকালে আশিকের বুকে ভারী অনুভব করলো। আশিকের ঘুম ভাঙলো। আশিক ঘুম থেকে উঠে দেখলো তার বুকের উপর কেয়া শুয়ে আছে, তাকে জড়িয়ে ধরে। আশিক এক অপলকে কেয়ার দিকে তাকিয়ে আছে। ঘুমের মধ্যে কেয়াকে মায়াবী লাগছে আশিকের কাছে। কি করে এমন নিষ্পাপ মেয়েকে এত কষ্ট দিতে, সে যেন নিজের কাছেই দোষী। কেয়ার কাটা চুলগুলো তার মুখের উপর পড়ছে। আশিক কেয়ার মুখের ওপর থেকে চুল সরিয়ে দিল। নিজের অজান্তেই কেয়াকে সে আলতো করে চুমো এঁকে দিল। এরকম করায় সে নিজেই অবাক হলো। না না, এ আমি কিভাবে করতে পারি? না, আমি নীলিমাকে ভালোবাসি, কেয়াকে না। আমি নীলিমাকে ধোকা দিতে পারবো না। সরি কেয়া, তোমায় আর কষ্ট দিব না, কিন্তু আমি তোমার জন্য আমার নীলিমাকে হারিয়েছি, তোমাকে মাফও করতে পারবো না। বলে কেয়ার মাথাটা আলতো করে উঠিয়ে বালিশে রেখে উঠে গেল। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে দেখলো কেয়ার এখনো জ্বর আছে, তাই ডাক্তারকে চেক আপ করার জন্য বাড়িতে আনলো। স্যার, এনাকে এত কে মেরেছে? আপনি এত কথা কেন বলেন? যা বলেছি তাই করুন তো। কিন্তু স্যার, আপনার স্ত্রী গায়ে হাত দেওয়ার সাহস তো কারো নেই। হ্যাঁ অবশ্যই, আমি ছাড়া কারো নেই। কিন্তু স্যার। কোনো কিন্তু নয়, যা বলেছি তাই করো। ডাক্তার বুঝতে পারে কাজটা আশিক করেছে, তাই চুপচাপ ভয়ে চেক আপ করে চলে যায় ওষুধ দিয়ে। উনি অনেক উইক, হয়তো পুরোপুরি যত্ন নিলে 7 দিনের মতো লাগতে পারে সুস্থ হতে। খেয়াল রাখবেন, ঔষধ দিলে জ্বর পড়ে যাবে। আমি আসি। ডাক্তার চলে গেল। কেয়ার হুঁশ এসেছে। আশিক গিয়ে কেয়ার জন্য খাবার নিয়ে আসলো। আশিক কেয়াকে আস্তে করে উঠিয়ে বসিয়ে দিল। খেয়ে নাও। এখন ভালো লাগছে না, পরে খেয়ে নেব। তুমি অসুস্থ, সুস্থ হতে হবে তোমায়, তাড়াতাড়ি খেয়ে নাও। সুস্থ হলে তো আবার মারার সুযোগ পাবেন, তাই না? অসুস্থ বলে তো কিছু বলছেন না, শুধু মরে টরে যাই তাই খাবার খাওয়াচ্ছেন, তাই না? কথাটা বলে কিয়া আশিকের দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকালো, যদি আশিক তাকে আবার মারে বা বকে। কিন্তু কিয়াকে ভুল প্রমাণিত করে কিয়াকে খাইয়ে দিতে লাগলো। আর কিয়া কথা না বাড়িয়ে আশিকের কাছ থেকে চুপচাপ খেয়ে নিতে শুরু করলো। খাওয়া শেষে আশিক কিয়াকে
ওষুধ খাইয়ে দিল, আবার খুব যত্ন সহকারে শুইয়ে দিল। দিন যেতে লাগলো। কেয়া আগের থেকে অনেক সুস্থ। আশিক কেয়াকে আগের মতো আর মারে না, কেয়াকে খুব যত্ন করে। কেয়া ওষুধ খেতে না চাইলে আশিক কেয়াকে জোর করে ওষুধ খাইয়ে দেয়। কেয়াও আশিককে এখন আর তেমন ভয় পায় না। আশিক কেয়াকে ভালোবাসতে শুরু করেছে। কোনো ছেলেকে কেয়ার সাথে দেখলে তার সহ্য হয় না, এ নিয়ে আশিক রিয়েক্ট করে। কিন্তু কেয়া বুঝতে পারে না কেন এমনটা হচ্ছে। কেয়া সকালে ঘুম থেকে উঠে দেখে আশিক সোফায় শুয়ে আছে। কেয়া আশিকের কাছে গিয়ে বসলো, দেখলো আশিক ঘুমিয়ে আছে। কেন এমন করেন আপনি? আমায় কি একটুও ভালোবাসা যায় না? খুব করে যে চাই আপনাকে, কেন বোঝেন না আমায়? নীলিমা আপুর জায়গায় তো আপনার জীবনে নিতে পারবো না। আমায় কি একটুখানি জায়গা দিতে পারবেন না? আপনার এই দূরে থাকা যে আমি মানতে পারি না। কথাগুলো বলার সময় কেয়ার চোখ দিয়ে পানি পড়ছিল। কেয়া সেখান থেকে উঠে চলে গেল। কেয়া এতক্ষণ কি কি বলছে আশিক তা পুরোটাই শুনেছে। আশিক বসে পড়ল। সরি কেয়া, আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু কি করব আমি যে নীলিকেও ভালোবাসি। আমি পারবো না নীলিকে ধোকা দিতে। বলে আশিক রুম থেকে বাহিরে বের হয়ে গেল। কেয়া বাথরুম থেকে বাহিরে এসে দেখলো আশিক ঘরে নেই। হঠাৎ দেখলো আশিক রুমে আসছে। কেয়া, আমি একটু অফিসে যাব। বলে আশিক চলে গেল। এভাবে কেটে গেল কিছুদিন। আশিক কেয়ার অনেক কাছে আসে, কিন্তু কি মনে করে আবার দূরে চলে যায়। কেয়া যেন তা মানতে পারে না। ভালোবাসার মানুষ যখন কাছে এসে দূরত্বটা বাড়িয়ে দেয়, তখন কেয়ার যেন মরে যেতে ইচ্ছে করে। কেন দূরে সরিয়ে দিলেন আবার? আমি যে আর মানতে পারছি না। আমি কি এতদিনে আপনার মনে একটুকুও জায়গা করতে পারিনি? এতটা খারাপ আমি? তুমি খারাপ নও, আমি খারাপ। আমি মেনে নিতে পারছি না তোমাকে। তোমাকে দেখলেই সেই দিনের কথা মনে পড়ে কেয়া। ওই দিন আমার কোনো দোষ ছিল না। নীলিমা আপু আমাকে বাঁচাতে গিয়ে গাড়ির সামনে আসছিল, ওটা কি আমার দোষ? হ্যাঁ, এখন হয়তো আপুর সামনে সেদিন আসলে আমি কবরে, আর আপু আপনার সাথে থাকতো। কিন্তু জন্ম মৃত্যু কারোর উপর কোনো অধিকার আছে বলেন? আপনি চান আপুর মতো আমিও মারা যাই? ঠিক আছে, তাই হবে। আমি চলে যাচ্ছি জীবনের মতো। এই বলে কিয়া কোনো কথা বলার সুযোগ না দিয়ে দৌড়ে ছাদে চলে এসে রেলিং এর উপর উঠে যায়। এদিকে আশিক কিয়ার পেছনে পেছনে দৌড়াচ্ছে। কেয়া, কি করছো? নামো কেয়া। না, আমি মরবো। আজ আপনাকে মুক্তি দেব। কেয়া ঝাঁপ দেবার সময় আশিক তাকে পেছন থেকে নামিয়ে কষিয়ে গুনে গুনে 5টা থাপ্পড় মারে। থাপ্পড় খেয়ে কেয়ার মাথা পুরাই ঘুরে গেছে। এই, তুই কি ভেবেছিস আমার থেকে দূরে যাবি? তুই মরে তো গেছিলাম নীলিমা যাবার পর, কেন আবার জীবিত করে এখন আবার মারতে চাইছিস? বল বল কেয়া, তোকে ছাড়া যে থাকতে পারি না আমি, বুঝিস না তুই? বলে আশিক কেয়াকে শক্ত করে জড়িয়ে ধরলো। কেয়ার মুখ চুমুতে ভরিয়ে দিয়ে বলল, ভালোবাসি তোকে। আমিও খুব ভালোবাসি আপনাকে। কখনো ছেড়ে যাবি না তো আমায়? মরার আগ পর্যন্ত যাব না। আবার মরা নিয়ে কথা বলছিস? এবার কিন্তু আমি ঝাঁপ দিব। আশিককে শক্ত করে জড়িয়ে ধরলো। কখনো না। থাকবি তো আমার বন্দি কাচায় তুই হয়ে সারা জীবন। তো ফ্যামিলি প্ল্যানিং শুরু করি। কথাটা বলার সাথে সাথে কেয়া লজ্জায় লাল হয়ে গেল। আশিকের বুকে মাথা গুছল। আশিক কেয়াকে কোলে তুলে নিল আর তাদের প্ল্যানিং এর কাজটা শুরু করলো। এভাবেই চলতে থাকে তাদের ভালোবাসা অবিরাম। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর আপনারা আপনাদের ভালোবাসার মানুষকে কখনো কষ্ট দিবেন না। পরবর্তী গল্পের জন্য সবাই ওয়েট করুন। আশা করি পরবর্তী গল্পটি কালকেই পেয়ে যাবেন।